হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। অর্থাৎ নদী যে সঞ্চয় করে, এই সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেগুলি কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথমে দেখো ভূমিকা দেওয়া রয়েছে। নদী তার প্রবাহ পথে শিলা ক্ষয় করে বালি, কাদা, পলি ইত্যাদি বহন করে নিয়ে যায়। নদী তার প্রবাহ পথ অর্থাৎ নদীর যে পথে প্রবাহিত হয় সেই পথে কি করে, শিলা ক্ষয় করে। যে শিলাগুলি আসছে তার প্রবাহ পথে সেগুলোকে ক্ষয় করে বালি, পলি, কাদা ইত্যাদি করে বহন করে নিয়ে যায়। যখন নদীর গতি কমে যায় তখন এই পদার্থগুলি অর্থাৎ বালি, কাদা, পলি যেগুলো বহন করে নিয়ে এসেছিল সেই পদার্থগুলি নদীর তলদেশে বা তীরবর্তী অঞ্চলে কি করবে, জমা হবে। এই জমা হওয়ার প্রক্রিয়াকে কিন্তু নদীর সঞ্চয় বলা হয়। তাহলে নদীর সঞ্চয় কাকে বলে? নদী তার প্রবাহ পথে শিলাকে ক্ষয় করে বালি, পলি, কাদা ইত্যাদি সঞ্চয় করে এবং যখন নদীর গতি কমে যায় তখন এই পদার্থগুলো নদীর তলদেশে বা তীরবর্তী অঞ্চলে কি করে, সঞ্চয় করে। যে সঞ্চয় হওয়ার প্রক্রিয়া তাকে কিন্তু নদীর সঞ্চয় কার্য বলা হচ্ছে। নদীর সঞ্চয় কাজের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, যা মূলত সমতল এবং নিম্নভূমি অঞ্চলে বেশি দেখা যায়। অর্থাৎ নদীর সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হচ্ছে প্রধানত কোথায় দেখা যাচ্ছে, সমতল বা নিম্নভূমি অঞ্চলে কিন্তু এই প্রকার ভূমিরূপগুলি দেখতে পাওয়া যায়। তো প্রথম ভূমিরূপ দেখো কি দেওয়া রয়েছে, পলল ব্যাজনী। ব্যাজনী মানে হচ্ছে কিন্তু পাখা, অর্থাৎ আর পলল হচ্ছে পলি। পলি দ্বারা যে পাখা গঠিত হচ্ছে তাকে কিন্তু পলল ব্যাজনী বলা হচ্ছে। তো ভিতরে দেখবো কি আছে, পাহাড়ি অঞ্চলে প্রবাহিত নদী যখন হঠাৎ সমতল ভূমিতে প্রবেশ করে তখন তার ঢাল ও বেগ কমে যায়। পাহাড়ি অঞ্চলে পাহাড় থেকে উৎপন্ন হওয়া নদী যখন সমতল ভূমিতে এসে পৌঁছাচ্ছে তখন কি হচ্ছে, পাহাড়ি ভূমির ঢাল বেশি থাকছে ফলে নদীর গতিবেগটা বেশি হচ্ছে। আর যখন সমতল এসে পড়ছে তখন কি হচ্ছে, ঢালটা কমে যাচ্ছে ফলে নদীর বেগ কিন্তু আস্তে আস্তে কমে যায়। তখন কি হচ্ছে, ফলে নদী তার বহন করে আনা, যে বহন করে আনলো এতদিন ধরে যে নুড়ি, কাকড়, বালি, পলি এগুলো একসাথে ছড়িয়ে দেয়। এই সঞ্চিত পদার্থগুলি পাখার মতন আকারে বিস্তার লাভ করে। এর জন্য কিন্তু এই যে ভূমিরূপটা সৃষ্টি করে তাকে পলল ব্যাজনী বা অ্যালুভিয়াল ফ্যান বলা হয়ে থাকে। তারপরে কি আছে দেখো ভূমিরূপ 2 নাম্বার, বৈশিষ্ট্য আছে দেখো পলল ব্যাজনীর পাখার মতো আকারে। যে পলল ব্যাজনী রয়েছে কিসের মতো দেখতে, পাখার মতন দেখতে, এই কারণে কিন্তু এর নাম পলল ব্যাজনী দেওয়া হয়েছে। 2 নম্বর, পাহাড়ের পাদদেশে এই প্রকার ভূমিরূপ লক্ষ্য করা যায় আর মোটা কণার পলি বেশি থাকে। অর্থাৎ যে পলিগুলো সঞ্চিত হয়ে পলল ব্যাজনী সৃষ্টি করছে সেই পলিগুলোর আকার কিরকম হবে, মোটা প্রকৃতির হবে। তারপরে 2 নম্বর ভূমিরূপ কি আছে দেখো, নদী বাঁক বা মেন্ডার। নদী বাঁক কি, সমতল ভূমিতে নদীর প্রবাহ ধীর হয়। সমতল ভূমিতে যেহেতু ভূমির ঢাল কমে যাচ্ছে ফলে কি হচ্ছে, নদীর যে প্রবাহ সেটা আস্তে আস্তে ধীর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে। ফলে তখন নদী কি করে, আর সোজা পথে বয়ে যেতে পারে না, এঁকে বেঁকে প্রবাহিত হয়। যার ফলে কি হয়, নদীর যে বাঁক বা মিয়েন্ডার এগুলোর সৃষ্টি হয়ে থাকে। তারপরে কি আছে দেখো, বৈশিষ্ট্য দেওয়া আছে, বাঁকের বাইরের দিকে বেশি ক্ষয় হয়। নদীর যে বাঁকগুলি সৃষ্টি হচ্ছে সেই বাঁকের বাইরের দিকটাতে কি করে, বেশি ক্ষয় হয়। ভেতরের দিকে অর্থাৎ নদীর বাঁকের যে ভেতরের দিকে পলি সঞ্চয় হচ্ছে, সময়ের সাথে সাথে কি হয়, বাঁক বড় হতে থাকে। যত সময় যায় নদীর ক্ষয়কার্যের ফলে সেই বাঁক কিন্তু তত বড় হতে থাকে। তারপরে কি আছে দেখে নেব, দাঁড়াও। 3 নম্বর ভূমিরূপ কি আছে দেখো, স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লেক। বন্যার সময় নদীর জল তীর ছাপিয়ে আশেপাশে ছড়িয়ে পড়ে। যখন বন্যা হয় তখন কি হয়, নদীতে জলটা বেড়ে যায়। জল যখন বেড়ে যাচ্ছে শুধু নদীর মধ্যে আবদ্ধ থাকছে না, সে জলটা নদীর 2 পাড়ে ছাপিয়ে পড়ছে। ছাপিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, তখন ভারী পলি যেগুলো রয়েছে নদীর তীরের কাছে জমা হয় এবং ধীরে ধীরে উঁচু পাড় তৈরি করে। দিনের পর দিন প্রত্যেক বছর যখন বন্যা সংঘটিত হচ্ছে কি হচ্ছে, যে বালিগুলি ছিল, বালি, পলি, কাকড় এগুলো নদীর 2 পাড়ে জমা হতে থাকে। এগুলো স্তরে স্তরে জমা হতে 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 একটি সময় কি করে, উঁচু হয়ে এক প্রকার বাঁধের সৃষ্টি করে, যা কিন্তু ন্যাচারাল ভাবে তৈরি হচ্ছে বা স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে, তাই জন্য একে স্বাভাবিক বাঁধ বলা হচ্ছে। বৈশিষ্ট্য কি আছে দেখো, নদীর দুপাশে উঁচু অংশ। স্বাভাবিক বাঁধ কেমন হয়, নদীর দুপাশে উঁচু ভাবে সৃষ্টি হয়। 2 নম্বর কি আছে, প্রাকৃতিক ভাবে বা ন্যাচারাল ভাবে কিন্তু এগুলো তৈরি হয়। 3 নম্বর, বন্যার জলকে কিছুটা নিয়ন্ত্রণ করে, বন্যার জলকে বাইরে স্থানীয় এলাকায় যাতে পৌঁছে না যায় সেখান থেকে কিন্তু স্বাভাবিক বাঁধ রক্ষা করে থাকে। তারপরে কি আছে দেখো, 4 নম্বর, বদ্বীপ গঠন।
নদী যখন সমুদ্র বা হ্রদে পতিত হয়, যখন নদীর মোহন আসে বা কোনো সমুদ্র বা হ্রদে পতিত হয়, তখন কি হয়, তার গতি কিন্তু খুব কমে যায়। ফলে বহন করে আনা পলিগুলো, যে নদী এতদিন বহন করে পলি, বালি, কাঁকর ইত্যাদি নিয়ে আসলো, এগুলো কি করছে, পলি ইত্যাদি মুখে জমা হতে থাকে এবং ধীরে ধীরে ত্রিভুজ আকৃতি ভূমি তৈরি করে, বা যাকে কিন্তু আমরা বদ্বীপ বলে জানি। ঠিক আছে, এবার দেখে নেবো বদ্বীপের বৈশিষ্ট্যগুলি দেওয়া রয়েছে। কি কি বৈশিষ্ট্য? ত্রিভুজ বা পাখার মতো আকার, অর্থাৎ এই যে বদ্বীপ রয়েছে, বদ্বীপ দেখতে কিরকম, ত্রিভুজ বা পাখার মতো। এছাড়াও কিন্তু বাংলা বয়ের মতন দেখতে হয়। 2 নম্বর কি আছে, বহু শাখা নদী তৈরি হয়। এই সময় কি হয়, বদ্বীপের ফলে বহু শাখা নদীর সৃষ্টি হয়। 3 নম্বর, অত্যন্ত উর্বর ভূমি। এই যে বদ্বীপ রয়েছে, এটা কিন্তু চাষাবাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উর্বর প্রকৃতির ভূমি। 5 নম্বর ভূমিরূপ কি আছে নদীর সঞ্চয় কার্যের ফলে? নদীর চর। নদীর মাঝখানে বা তলদেশে পলি জমে ছোট ছোট দ্বীপের মতো অংশ তৈরি করে, যাকে কি বলা হয়, নদীর চর বলা যায়। তো নদীর চর তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো, নদীর মাঝখানে বালি জমে বা পলি জমে একটি জায়গা স্থলভূমির মতো সৃষ্টি করেছে, সেগুলোকে কিন্তু নদীর চর বলা হয়ে থাকে। বৈশিষ্ট্য কি আছে? অস্থায়ী ভূমিরূপ, অর্থাৎ এই যে ভূমিরূপগুলি রয়েছে নদীর চর, এগুলো কিন্তু সবসময়ের জন্য স্থায়ীভাবে থাকে না, একটা সময় সেটা ধ্বংস হয়ে যায়। কি করে? বন্যায় সহজে ভেঙে পড়ে। যখন বন্যা হয়, জলটার পরিমাণ, নদীর জলের পরিমাণ খুব বেড়ে যায়, ফলে কি হয়, যে ভূমিরূপগুলি বা নদীর চর রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যায় বা ভেঙে যায়। 3 নম্বর কি আছে, আবার নতুন করে তৈরি হতে পারে। একবার ধ্বংস হয়ে যাওয়ার পরে কিন্তু আবার নতুন করে এই চর সৃষ্টি হতে পারে। তারপর 6 নম্বর ভূমিরূপ কি আছে সঞ্চয় কার্যের ফলে? প্লাবন ভূমি। প্লাবন ভূমি কি? দেখো, বন্যার সময় নদীর জল চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সূক্ষ্ম পলি জমা করে বিস্তৃত সমতল ভূমি সৃষ্টি করে, যাকে প্লাবন ভূমি বলা হয়ে থাকে। অর্থাৎ বন্যার ফলে যে উর্বর সমভূমি সৃষ্টি হচ্ছে, তাকে কিন্তু প্লাবন ভূমি বলা হচ্ছে বা ফ্লাড প্লেইন বলা হচ্ছে। বৈশিষ্ট্য কি আছে? খুব উর্বর মাটি। যে প্লাবন ভূমি রয়েছে, এটা কিন্তু চাষাবাদের পক্ষে খুব ভালো, কৃষির জন্য উপযোগী, কৃষি কাজের জন্য খুব উপযোগী। 3 নম্বর বৈশিষ্ট্য কি আছে? নদীর দুই পাশে বিস্তৃত থাকে। যে প্লাবন ভূমি কি হয়, নদীর দুই তীরে বা দুই পাশে কিন্তু বিস্তৃত থাকে। 7 নম্বর কি আছে দেখো, ভূমিরূপ অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি? নদীর বাঁক খুব বেশি হলে একসময় বাঁকের গয়া সরু হয়ে যায়। বন্যার সময় নদী সোজা পথ তৈরি করে এবং পুরনো যে বাঁকটি থাকে সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যখন নদীতে বন্যা হয়, তখন কি হয়, নদীতে জলের পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু নদী আর বাঁক নিয়ে প্রবাহিত হয় না, সোজা প্রবাহিত হয়। তখন কি হয়, বাঁকটি যে পূর্বে যে বাঁকগুলি ছিল বা মিয়েন্ডারগুলি, সেগুলো হচ্ছে নদী থেকে আলাদা হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ঘোড়ার খুরের মতো আকৃতির হ্রদের সৃষ্টি হয়, যাকে কিন্তু আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ নামে জানি। কি কি বৈশিষ্ট্য আছে দেখে নাও। ইউ আকৃতি বা ঘোড়ার খুরের মতন দেখতে হয়। এই যে অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলি রয়েছে, সেগুলো হচ্ছে কি, কেমন দেখতে হয়? ইউ আকৃতি বা ঘোড়ার খুরের মতো হয়ে থাকে। 2 নম্বর কি আছে? মূল নদী থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ যে মূল নদী রয়েছে সেই প্রধান নদী থেকে আলাদা অবস্থায় থাকে। 3 নম্বর, ধীরে ধীরে ভরাট হয়ে যেতে পারে। তো অশ্বক্ষুরাকৃতির হ্রদ সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছো। সবশেষে দেখো, উপসংহার দেওয়া রয়েছে। নদীর সঞ্চয় কাজ পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিরূপ সৃষ্টি করে। কি করে? নদীর সঞ্চয় কাজের ফলে কিন্তু বিভিন্ন রকমের ভূমিরূপের সৃষ্টি করে। যে ভূমিরূপগুলো নিয়ে এখন আমরা আলোচনা করলাম, এই ভূমিরূপগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না, বরং কি কি করে, আরো কৃষি, বসতি এবং অর্থনৈতিক কার্যকলাপের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন চাষাবাদের পক্ষে হচ্ছে প্লাবন ভূমির সৃষ্টি হচ্ছে, নদীর চর, এগুলো কিন্তু চাষাবাদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি তোমাদের। তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো, নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফস পেয়ে যাচ্ছ, কোনো যদি ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার সুযোগ বা সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস পেয়ে যাচ্ছ পরীক্ষার আগে। এছাড়া মক টেস্ট, লাইভ ক্লাসেস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।